মুসলিম বিশ্ব যখন আনন্দের সাথে ঈদ উদযাপন করছে, তখন গাজায় শোনা যাচ্ছে মৃত্যুর করুণ আর্তনাদ। পবিত্র ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে নিহত হয়েছেন অন্তত 42 জন ফিলিস্তিনি। ঈদের নামাজ শেষে বাহারি খাবার নিয়ে ব্যস্ত থাকার কথা থাকলেও গাজায় খাবারের তীব্র অভাবে পেটে পাথর বাঁধতে হচ্ছে শিশুদেরও। কারণ গাজাবাসীর ঈদের সকালে ঘুম ভেঙেছে বোমার শব্দে। মৃত্যু ভয় নিয়েই তারা পালন করছেন পবিত্র ঈদ। ঈদের আনন্দের দিনেও গাজায় মারা গেছেন 42 ফিলিস্তিনি। ঈদের দিনও গাজা হয়ে উঠেছে মৃত্যুপুরী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মধ্যপ্রাচ্য অঞ্চলে ঈদুল আজহা উদযাপিত হয়েছে গত 6 জানুয়ারি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, 6 জানুয়ারি শুক্রবার দিনভর গাজার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরায়েলের বিমান বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে নিহত 16 জনের মৃতদেহ নগরীর আল নাসের হাসপাতালে নিয়ে আসা হয়। গাজার উত্তরাঞ্চলে নিহত আরও 16 জনের মৃতদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। গাজা সিটিতে নিহত 5 জনের মৃতদেহ নগরের আল আহলে ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয়। আর দাইর আল বালাহ শহরে নিহত আরও 5 জনের মৃতদেহ নেওয়া হয় আল আকসা শহীদ হাসপাতালে। দাইর আল বালাহ থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজৌমো বলেন, গাজার ঈদ এমনই দেখা যাচ্ছে। তিনি জানান, এবছর গাজায় আনন্দের বদলে বোমা বর্ষণ, বাস্তুচ্যুতি ও প্রাণহানির মধ্য দিয়ে ঈদের দিনটি পার হচ্ছে। এদিকে বৃহস্পতিবার আল আহলি হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলায় গুরুতর আহত এক সাংবাদিক শুক্রবার চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা 226 জনে দাঁড়িয়েছে বলে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে। পৃথক ঘটনায় শুক্রবার সকালে গাজার খান ইউনিসে 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বোমার ফাঁদ পাতা এক ভবনে প্রবেশ করার পর সেখানে বিস্ফোরণ ঘটে ভবনটি ধসে পড়ে। এতে 4 ইসরায়েলি সেনা নিহত ও আরও 5 জন আহত হন। 19 মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। সেই সঙ্গে ঘর ছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। রাশিয়ার এক ঊর্ধ্বতন আইন প্রণেতা ঘোষণা দিয়েছেন, প্রয়োজনে মাস্ককে রাজনৈতিক আশ্রয় দেবে মস্কো। কিভাবে মাস্ক ট্রাম্প ব্যক্তিগত দ্বন্দ্ব রূপ নিল ভূ রাজনৈতিক সংকটে, সারা বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বনাম টেক জায়ান্ট ইলন মাস্ক বিরোধ। কর নীতিকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদ এখন আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে উঠে পড়েছে। বিবাদের সূত্রপাত ট্রাম্প প্রশাসনের বিগ বিউটিফুল বিল নামক অর্থনৈতিক নীতিকে কেন্দ্র করে। মাস্ক যাকে জাতীয় ঋণ বৃদ্ধির বোমা বলে আখ্যায়িত করেছেন। জবাবে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ চালান, যার জবাবে মাস্ক দাবি করেন 2024 সালের নির্বাচনে ট্রাম্পের বিজয়ে তার সোশ্যাল মিডিয়া প্রভাব মুখ্য ভূমিকা রেখেছে।
perpetrated against people at Tesla, Tesla supporters, Tesla owners, Tesla stores. These are innocent people who've done nothing wrong. গত সপ্তাহে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান পদ থেকে ইস্তফা দেন মাস্ক। ট্রাম্পের সমর্থক স্টিভ ব্যানন তাকে অবৈধ অভিবাসী আখ্যা দিয়ে স্পেসএক্স দখলের ডাক দেন। এর মধ্যেই রাশিয়ার দিমিত্রি নোভিকভ ঘোষণা দেন মাস্কের প্রয়োজন পড়লে রাশিয়া আশ্রয় দেবে। 2013 সালে এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেওয়ার নজির টেনে এনে এ প্রস্তাবকে বাস্তবসম্মত ভাবছেন বিশ্লেষকরা। রাশিয়ান নেতাদের বাকযুদ্ধও চাঙা। প্রাক্তন প্রেসিডেন্ট মেদভেদেভ বলেন, ট্রাম্প ও মাস্কের এই শান্তি চুক্তির আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত আমরা। স্টারলিংক শেয়ারই যথেষ্ট। অন্যদিকে ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলছেন এটা আমেরিকার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু জাতীয়তাবাদী নেতা রোগোজিন সরাসরি মাস্ককে রাশিয়ায় প্রযুক্তির স্বাধীনতা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন। অর্থনীতিতে এই সংঘাতের প্রভাব ভয়াবহ। মাস্কের টেসলার শেয়ারের দাম $100 বিলিয়ন কমেছে। স্পেসএক্সের মহাকাশ প্রকল্প বন্ধের হুমকি দিয়েছিলেন মাস্ক। ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাব দিয়েছে মাস্কের ব্যবসা স্থানান্তরে আমরা সহযোগিতা করব। রাশিয়ান মিডিয়া এই পরিস্থিতিকে আমেরিকার পতনের লক্ষণ বলে বর্ণনা করছে। На него и даже на членов его семьи постоянно оказывалось жесточайшее давление. Дело дошло до বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ব্যক্তিগত এই বিবাদ এখন আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি। ইউক্রেন যুদ্ধে মাস্কের স্টারলিংক সিস্টেম বিতর্কিত ভূমিকা রাখছে। রাশিয়ান প্রোপাগান্ডা মাস্কের সমালোচনাকে কাজে লাগিয়ে পশ্চিমা ঐক্য ভাঙার চেষ্টা করছে। ট্রাম্প মাস্ক দ্বন্দ্ব শুধুই দুই ব্যক্তির লড়াই নয়, এখানে মিশে আছে ক্ষমতার রাজনীতি, প্রযুক্তির নিয়ন্ত্রণ আর ভূ রাজনীতির জটিল সমীকরণ। রাশিয়ার আশ্রয় প্রস্তাব হয়তো প্রতীকী, কিন্তু এটি প্রমাণ করে আধুনিক বিশ্বে ব্যক্তিগত বিবাদও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ঈদের আগের দিন লেবাননের রাজধানী বৈরুতে আবারও ভয়ানক ভারী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নভেম্বরে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি ঘোষণার পর এ নিয়ে চতুর্থবারের মতো লেবাননে হামলা চালালো নেতানিয়াহু সরকার। নিরস্ত্র না হলে হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ না হলে লেবাননে শান্তি ফেরার কোনো সুযোগ নেই। তারা হামলা চালিয়ে যাবেই। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর লেবাননে এটিই ছিল সবচেয়ে বড় এবং সংঘাতময় হামলা। ইসরায়েলের চালানো এই হামলার ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। গত বৃহস্পতিবার রাতে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের যুদ্ধ বিমানের চালানো একের পর এক বোমা হামলায় কমপক্ষে 9টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। বৈরুতের এই অঞ্চলটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হলে বৈরুতে কোনো শান্তি থাকবে না এবং লেবাননে কোনো শৃঙ্খলা বা স্থিতিশীলতা আশা করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, চুক্তি না মানলে আমরা আরও জোরালোভাবে হামলা চালাতে বাধ্য হব। ইসরায়েলের দাবি, বৈরুতে সর্বশেষ তারা হিজবুল্লাহর ড্রোন কারখানায় হামলা চালিয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহ ভবিষ্যৎ যুদ্ধের জন্য ইউএভি বা ড্রোন তৈরির কাজ চালাচ্ছিল, যা নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে। তবে হিজবুল্লাহ সেই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে ওইসব এলাকায় কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র ছিল না। এছাড়াও একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, হামলায় শুধু 9টি ভবন ধ্বংস হয়নি, বরং আশেপাশের বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। নভেম্বরের যুদ্ধবিরতির পর এটি ছিল চতুর্থ এবং সবচেয়ে বড় হামলা। এর আগে এপ্রিল মাসেও বৈরুতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তাদের দাবি, হিজবুল্লাহ নির্ভুল ক্ষেপণাস্ত্রের অবকাঠামো গোপনে মজুত করছিল। অন্যদিকে লেবানন সরকার জানিয়েছে, ইসরায়েল গত 7 মাসে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। লেবানন এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছে, যারা এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল।
ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, পবিত্র ঈদের ঠিক আগ মুহূর্তে এই হামলা একটি আন্তর্জাতিক চুক্তির জঘন্য লঙ্ঘন। লেবাননের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 190 জন নিহত এবং প্রায় 500 জন আহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধ শুরুর আগে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 4000 ছাড়িয়ে গিয়েছিল, যার মধ্যে বহু বেসামরিক নাগরিকও ছিলেন। লেবাননের সেনাবাহিনী জানায়, বারবার চুক্তি লঙ্ঘনের ফলে তাদের ভূমিকা দুর্বল হয়ে পড়ছে। তারা দাবি করে, ইসরায়েলের দাবি করা লেবাননে অবস্থিত ড্রোন উৎপাদন কেন্দ্রগুলো তাদের পরিদর্শনের প্রস্তাব দিলেও তারা তা প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি এমন চলতে থাকে তাহলে তারা হিজবুল্লাহর অবকাঠামো সন্ধানের কাজে ইসরায়েলকে আর সহায়তা করবে না। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের অভিযানের প্রতিবাদে হিজবুল্লাহ সীমান্ত পেরিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালায়। সেই থেকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে সংঘাত। অবস্থা যতই জটিল হোক না কেন, বিশ্লেষকদের দাবি, যুদ্ধবিরতির বাস্তবায়নে আঞ্চলিক এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কার্যকর ভূমিকা না থাকলে লেবানন ইসরায়েল সীমান্তে সহিংসতা থামবে না।